ভিতরে ঢুকে আমি আরো বেশি খুশি হয়ে গেলাম, কারণ বড় খালামনি সোফায় বসে আছে। আমি তাকে দেখেই বললাম, খালামনি তুমি কবে এসেছ? আর কেমন আছো? বাসায় সবাই কেমন আছে? খালামনি হেসে বললেন, এত প্রশ্ন একসাথে কিভাবে জবাব দিব? খালামনির কথা শুনে বললাম, আরে খালামনি, এতদিন পর তোমায় দেখেছি তাই একটু এক্সাইটেড হয়ে গেছি। আমার কথায় খালামনি বলল, বুঝতে পেরেছি। সব ঠিক আছে, আমিও ভালো আছি, আর গতকাল বিকেলে এসেছি, আজ চলে যাব। আমি মলিন মুখে বললাম, আজই চলে যাবে? খালামনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ মা, ডাক্তার দেখাতে এসেছিলাম। আজকে ডাক্তার দেখিয়ে চলে যাব, বুঝিসই তো বয়স হয়েছে, আর বাড়ি থেকে দূরে থাকতে মন চায় না। আমি মৃদু হাসলাম। খালামনি অবাক চোখে আমার পিছনে তাকিয়ে বলল, জামাই বাবাজি দাঁড়িয়ে আছো কেন? আসো বসো। আমি পিছনে তাকিয়ে দেখি রক্তিম হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। খালমনির কথায় তার ধ্যান ভাঙ্গে আর বলে, অসুবিধা নেই, আসলে আপনারা কথা বলছিলেন তাই আর কি। খালামনি হেসে বললেন, বসো বাবা। তুমি কেমন আছো? রক্তিম সোফায় বসে বলল, ভালো। আপনি কেমন আছেন? খালামনি মলিন হেসে জবাব দিল, ভালো আছি। বুড়ো বয়সে আর যতটুকু ভালে রেখেছে আল্লাহ পাক, এটাই যথেষ্ট। খালামনির কথায় রক্তিম কিছু না বলে শুধু মুচকি হাসি দিল। মা এসে খালামনির উদ্দেশ্যে বলল, আপা চলে রুমে যাই, কতক্ষণ ধরে বসে আছো? খালামনি কিছু না বলে ধীর পায়ে হেঁটে মায়ের সাথে রুমে চলে গেলেন। মা খালামনিকে রুমে দিয়ে এসে আমার কাছে এসে বললেন, রক্তিমকে নিয়ে তোর রুমে যা। এখানে কতক্ষণ বসে থাকবে? মায়ের কথায় রক্তিমের কাছে গিয়ে বললাম, চলেন আমার রুমে গিয়ে বসেন। রক্তিম শয়তানি হাসি দিয়ে উঠে দাঁড়ালো, তারপর আমার কানের কাছে ফিসফিস করে বলল, রুমে গিয়ে একটু রোমাঞ্চ হয়ে যাক। রক্তিমের কথায় তার দিকে একটি হাসি দিয়ে বললাম, রোমাঞ্চ করতে মন চায় তাহলে একটা কাজ করেন, আরেকটা বিয়ে করেন। সেই বউয়ের সাথে রোমাঞ্চ করেন কি বলেন? রক্তিম আমার কথায় বললেন, এক বউই সামলাতে জান যায়, আর আসে আবার আরেক বউ, না বাবা না। রক্তিমের কথায় রাগী কণ্ঠে বললাম, এখানে কিছু বলবো না, রুমে চলেন তারপর বুঝাবো। রক্তিম বলল, আরে রাগ করছো কেন? আমি তো এভাবেই বললাম। তার কথায় আমি কপট রাগ দেখিয়ে বললাম, আপনার কি আমাকে জ্বালাতে অনেক ভালো লাগে? রক্তিম বেবি ফেস করে বলল, জি অনেক ভালো লাগে। রক্তিমের এমন ফেস দেখে আমার অনেক হাসি পাচ্ছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বললাম, এখন রুমে চলেন। বলেই আমি হাঁটা ধরলাম। রক্তিম আমার পিছে পিছে রুমে চলে আসলেন। রুমের চারপাশে চোখ বুলিয়ে নিলাম, মনে হচ্ছে অনেকদিন ধরে দেখি না, রুমটা একদম গোছানো, হয়তো মা গুছিয়ে রাখে। এই কয়দিন অনেক মিস করেছি মাকে। শুধু মাকে না, সবাইকেই অনেক মিস করেছি। এসব ভাবছি তখনই রক্তিমের কথায় আমার ধ্যান ভাঙল। অধরা, তোমার বইগুলো আজ মনে করে গুছিয়ে রেখো, সব নিয়ে যেতে হবে। যখন থেকে বিয়ে হয়েছে তুমি বই তো ধরেই দেখো না। এগুলো চলবে না, পড়াশোনা করতে হবে, এখন থেকে রোজ আমার কাছে পড়তে বসবে। আমি ভেঙচি কেটে বললাম, হহু, আপনার কাছে কে পড়তে বসবে? আপনি শুধু বকা দেন, আমি আপনাকে ভালোমতো জানি, পড়ার সময় রাক্ষস হয়ে যান। রক্তিম চোখ বড় বড় করে বললেন, আমি রাক্ষস হয়ে যাই? দাঁড়াও তোমাকে বুঝাচ্ছি এই রাক্ষস কি কি করতে পারে। কথা শেষ করেই যেই না সে আমাকে ধরতে যাবে, আমি দৌড়ে তার থেকে সরে যাই। রক্তিম আমাকে ধরতে না পেরে আমার দিকে তাকিয়ে বলল, এখন কেন পালাচ্ছ? আমি বললাম, কে পালাচ্ছে? আমি তো শুধু জায়গা চেঞ্জ করেছি, একজন শিক্ষক হয়ে মিথ্যা বলেন, লজ্জা করে না? রক্তিম এবার রেগে গিয়ে একটু এগিয়ে এসে খপ করে আমার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে বললেন,
কি যেন বলছিলে? আমি ভয়ে ঢোক গিলে বললাম, যা বলেছি আপনি শুনতে পাননি। রক্তিম আমার কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নিয়ে বললেন, শুনেছি, কিন্তু দূর থেকে, এখন কাছের থেকে শুনতে চাই। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, যা বলার বলে ফেলেছি, আর বলতে পারবো না। রক্তিম অধরার এই অবস্থা দেখে মিটমিট কর হাসছে। আজ তার বউকে জব্দ করা যাচ্ছে, তাই অধরার কানের সামনে গিয়ে ফিসফিস করে বলল, তুমি মাথা নিচু করে আছো কেন? রক্তিমের এমন কথা শুনে আমার কান আরো গরম হয়ে গেল। রক্তিম কি বুঝতে পারছে না আমার লজ্জা করছে? তাও সে এমন করছে, অসভ্য মানুষ। আমি মাথা উঁচু করে তার দিকে তাকাতেই আমার লজ্জাবোধ আরও বেড়ে গেল। আজব তো, এত লজ্জা কেন পাচ্ছি আমি? রক্তিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, আমার মাথা তার বুকের সাথে লেপ্টে আছে। আমি রক্তিমে হার্টবিট শুনতে পাচ্ছি। এই শব্দগুলো আমার কাছে খুব ভালো লাগছে, কেন জানি মনে হচ্ছে প্রতিটি হার্টবিটের শব্দে আমার নাম লিখা। আমি পরম আবেশে চোখ বন্ধ করে নিলাম। আমার মনে হচ্ছে আমি আজীবন এই শব্দগুলো শুনে কাটিয়ে দিতে পারব। রক্তিমের অনেক ভালো লাগছে অধরাকে এভাবে বুকে জড়িয়ে রাখতে। তার এতে অনেক সুখ সুখ লাগছে। সে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে, কারণ তার ভালোবাসা আজ তার বুকে আছে। মনের ভিতর উথালপাতাল ঢেউ বয়ে যাচ্ছে। অধরা কি এই আওয়াজ শুনতে পাচ্ছে? হয়তো হ্যাঁ, কারণ অধরা তার বুকে পরম আবেশে মাথা রেখে আছে। হয়তো এখানেই অধরা তার শান্তি খুঁজে পাচ্ছে। দুজনই একটা ঘোরের মধ্যে আছে। হঠাৎ কেউ বলে উঠল, আমি কিছু দেখিনি। কারো কণ্ঠ শুনে আমার ধ্যান ভাঙল, আর সাথে সাথে আমি রক্তিমের বুক থেকে মাথা উঠিয়ে তাকে মৃদু ধাক্কা দিতেই সে আমাকে ছেড়ে দিল। আমি দরজার দিকে চোখ পড়তেই দেখি আরিফ দাঁড়িয়ে আছে। তাকে দেখেই আমি মুখে হাসির রেখা টেনে বললাম, ভাই ভিতরে আয়। কেমন আছিস? আর জারিফ কোথায়? আরিফ আমতা আমতা করে বলল, আপু আমি না কিছু দেখিনি। তুমি কিছু মনে করো না। আমি কিছু বলতে যাব তার আগে রক্তিম বললেন, আরে শালা সাহেব, এতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। একদিন আপনারও বিয়ে হবে। রক্তিমের কথায় আরিফ মাথা নিচু করে মুচকি হেসে রুমের ভিতরে ঢুকে বললেন, দুলাভাই বিয়ের কথা বলবেন না, লজ্জা লাগে। রক্তিম হো হো করে হেসে বললেন, লজ্জাবোধটা বোনের কাছ থেকে পেয়েছ? রক্তিমে কথায় আমি তার দিকে রাগী চোখে তাকালাম। রক্তিম আমার তাকানো দেখে মিটমিট করে হেসে বললেন, তো আরিফ আমার আরেকটা শালা বাবু কই? আরিফ বলল, আপনার জন্য উপহার আনতে গেছে, একটু পর চলে আসবে। আমি রক্তিম আর আরিফকে রুমে রেখেই মায়ের কাছে চলে আসলাম। মা রান্নাঘরে কাজ করছে। আমি মাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। মা বলল, সব ঠিক আছে তো মা? ওই বাসার কেউ তোকে কিছু বলেনি তো? মায়ের যে চিন্তা হচ্ছে তা আমি ভালোমতো জানি, তাই মাকে বললাম, কেউ কিছু বলে না। রক্তিম আমাকে সবসময় আগলে রাখে, তাই কেউ কিছু বলতে পারে না। মা আমার কথা শুনে অনেকটাই নিশ্চিন্ত হয়ে বললেন, আমি তো জানতাম রক্তিম অনেক ভালো ছেলে। তুই কি আবার রক্তিমকে জ্বালাস নাকি? একদম কোনো জ্বালাতন করবি না ছেলেটাকে। মায়ের কথায় রাগ উঠে গেল, কিন্তু মাকে তো কিছু বলতে পারবো না। শুধু মনে মনে বললাম, আমি কি জ্বালাবো, সেই তো আমাকে জ্বালিয়ে ছারখার করে দেয়। মা আমাকে চুপ দেখে বললেন, কি রে, কি ভাবিস? আমি বললাম, কিছু না, আমি একটু রুম থেকে আসছি। মা বলল, ঠিক আছে। আমি রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আরিফ আর রক্তিম কথায় মশগুল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। কতদিন এখানে দাঁড়িয়ে দূর আকাশ দেখা হয় না। আজকের আকাশটা দেখতে অনেক সুন্দর। ভাবছি আগামীকালকে সারা আর রাতের বিয়ের তারিখ ঠিক করা হবে, কিন্তু সাহারা রায়জাদা ভয় পাচ্ছে। আমাকে নিয়ে যাক, ভয় পাওয়া ভালো। রক্তিমের আড্ডা শেষ হলো আরিফের সাথে। আরিফ রুম থেকে বের হতেই রক্তিমের ফোনটা বেজে উঠল। সে ফোনের দিকে তাকাতেই দেখল তার বাবা ফোন করেছেন।
রক্তিম একটু অবাক হল। সে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে তার বাবা বলে উঠল, তুমি এখন কোথায়? রক্তিম বলল, আমি তে অধরাকে নিয়ে তার বাসায় এসেছি। রক্তিমের বাবা বলল, এখনই হাসপাতালে পৌঁছাও। আর শোনো, অধরাকে কিছু বলার প্রয়োজন নেই। রক্তিম একটু ভয় পেয়ে বলল, বাবা, হাসপাতালে কেন? দাদিমা ঠিক আছে। রক্তিমের বাবা বলল, মা ঠিক আছেন, তুমি তাড়াতাড়ি এসো। বলেই ফোন কেটে গেল। অজানা ভয় রক্তিমের গলা শুকিয়ে আসছে। রক্তিম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর অধরাকে নাম ধরে ডাক দিল, অধরা, অধরা। রক্তিমের ডাক শুনে আমি বারান্দা থেকে রুমে চলে গেলাম। রক্তিম আমাকে দেখে বলল, অধরা, অনেক জরুরি কাজ পড়েছে, তাই একটু বাহিরে যাচ্ছি, চলে আসব। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে রুম থেকে বের হয়ে আসেন। আমি তার পিছে পিছে বাহিরে গেলাম। রক্তিম দরজার সামনে গিয়ে আবার আমার দিকে ফিরে আমার কপালে ঠোঁট ছুঁয়ে বের হয়ে গেলেন। রক্তিম চলে গেছে অনেকক্ষণ হলো। মা আমাকে জিজ্ঞেস করেছে কেন রক্তিম চলে গেল। আমি মাকে বুঝিয়ে দিয়েছি দুপুরের খাবারের সময়ও হয়ে গেল, কিন্তু রক্তিম আসলো না। আমি অনেকবার ফোন ট্রাই করলাম, সে রিসিভ করল না। দুপুরের খাবারের পর আবার ফোন ট্রাই করলাম, এবার সে রিসিভ করল আর রক্তিম বলে উঠল, অধরা, আমি চলে আসব। আর আমি ঠিক আছি। আমি বললাম, আপনি কোথায় আছেন? আমার অনেক টেনশন হচ্ছে। রক্তিম ভেজা ভেজা গলায় বলল, এসে পড়ব। এতটুকু বলে ফোন কেটে দিল। আমার মনটা অনেক ডাকছে, কোনো অঘটন ঘটেনি তো। রক্তিম ফোন রেখে ভাবলেশহীনভাবে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে। রক্তিম ভাবছে এই কয়েক ঘন্টায় কি হয়ে গেল, সে অধরাকে কিভাবে মুখ দেখাবে। সেও তো রাতের মতোই কাজ করছে। কিছুক্ষণ আগে যখন সে হাসপাতালে আসে আর দেখে তাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে, রক্তিম দৌড়ে ড্রাইভারের কাছে গেতেই ড্রাইভার বলল, স্যার, বসো, আপনারে ভিতরে যাইতে কইছে। বসো, তৃতীয় তালায় আছে। রক্তিম আর অপেক্ষা করল না, সে অনেক দ্রুত হাঁটতে লাগল। লিফটের অপেক্ষা না করে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তৃতীয় তলায় উঠে রক্তিম দেখতে পেল তার বাবা আইসিইউ এর সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে কান্না ছাপ। বাবার এই অবস্থা দেখে রক্তিম বাবার কাছে চলে গেল। রাহাত রায়জাদা রক্তিমকে দেখে বলল, রক্তিম, তুই এসেছিস। দেখ, তোর রায়হান চাচ্চুর অবস্থা অনেক খারাপ। বাবার কথায় রক্তিম আইসিইউ এর দিকে তাকাল। রায়হান তার বাবার অনেক কাছের বন্ধু, এক হিসেবে তার ভাই। রক্তিম বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ছেলের সান্ত্বনায় রাহাত রায়জাদার মন হালকা হল না। ছেলের হাত ধরে বলল, রক্তিম, তোকে একটা কথা বলার ছিল। রক্তিম বলল, বলো বাবা। রাহাত রায়জাদা একটা ঢোক গিলে বলল, তোর আমেরিকা যাওয়ার পর আমি তোর বিয়ে রায়হানের মেয়ে রাহির সাথে ঠিক করে রেখেছিলাম। আমরা ভেবেছিলাম তুই আসার পর বিয়ে পড়িয়ে দিব, কিন্তু তুই অধরাকে বিয়ে করে ফেললি, তাই আমি ভাবলাম এই কথাটা রায়হানকে জানিয়ে দেই। আজ যখন আমি তাকে এই খবরটা জানাতে যাব, তার আগেই খবর আসলো রায়হানের হার্টে ব্লক ধরা পড়েছে, সে হাসপাতালে ভর্তি। রাহাত এতটুকু বলে ছেলের দিকে তাকালো। রক্তিম তার বাবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রাহাত আবার বলা শুরু করল, ডক্টর বলেছে ওকে কোনো প্রেশার দেওয়া যাবে না। আর একটু আগে রায়হানের জ্ঞান ফিরেছে, সে এখনই রাহির সাথে তার আকদটা হয়ে যাক। তাই আমি চাই তুই একটা অভিনয় করবি যে তুই রাহিকে বিয়ে করতে প্রস্তুত, আর এখানেই তুই ওর হাতে আংটি পরিয়ে দিবি। আর শুধু বিয়ের ব্যাপার না, এখানে আমার নতুন একটা ব্যবসা শুরু করেছি, সেটার অর্ধেক টাকা রায়হান দিয়েছে। এখন যদি তুই এই অভিনয় না করিস, আমার পথে বসতে হবে। রক্তিম অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রক্তিম বলল, বাবা, তুমি কি বলছো?
এটাতে ধোঁকা আর আমি অধরার সাথে প্রতারণা করতে পারবো না। আর তুমি রায়হান চাচ্চুকে সব বুঝিয়ে বলো তাহলেই হবে। রাহাত বলল, কোনো প্রতারণা হবে না, তুই তো আর সত্যি সত্যি বিয়ে করবি না। আর রায়হানের বাসায় সবাই জানে যে তোর বিয়ে হয়ে গেছে, শুধু রায়হান ছাড়া। আর তোর চাচ্চুকে কিছু বুঝাতে পারবো না, প্লিজ বাবা আমার সাহায্য কর। রক্তিম বলল, আজ না জানুক কাল তো জেনে যাবে। তখন কি করবে? রাহাত ছেলের কথায় বলল, তোকে আমার কসম তুই এই অভিনয় করবি। আর শোন, তোর বিয়ের খবর তো আর কেউই জানে না, কোনো সমস্যা হবে না। রক্তিম বাবাকে অনেক বুঝানোর চেষ্টা করল, কিন্তু তার বাবা বুঝার চেষ্টা করল না। পরিশেষে বাবার কাছে হার মেনে রক্তিম রায়হানের জ্ঞান ফিরে আসার পর রাহির হাতে আংটি পরিয়ে দিল আর সামিল হয়ে গেল এই প্রতারণার খেলায়। বর্তমানে রক্তিম বসে আছে রিকশায়, তার নিজেকে ছন্নছাড়া মনে হচ্ছে। বাবার কথায় সে এত বড় ভুল করে ফেলল। বুক চিরে কান্না আসছে, অধরাকে হারানোর ভয় হচ্ছে, কোনো ক্রমেই সে অধরাকে হারাতে পারবে না। রক্তিম ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 11টা। সে ডাইরেক্ট চলে গেল অধরার বাসায়। কলিং বেল বাজাতেই আরিফ দরজা খুলল। রক্তিমকে দেখে বলল, দুলাভাই কোথায় ছিলেন? আপু আপনার অপেক্ষা করছিল, একটু আগে রুমে চলে গেল। রক্তিম মৃদু হেসে বলল, একটু কাজ ছিল। আরিফ বলল, খাবার খাবেন না? রক্তিম বলল, খেয়ে এসেছি। বলেই আর অপেক্ষা না করে সে চলে গেল রুমে। তার এখন অধরাকে প্রয়োজন। সোজা রুমে এসে দরজা লাগিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখল অধরা ঘুমিয়ে আছে। সে পা টিপে টিপে অধরার কাছে গেল। তারপর অধরার চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ গুজে তার পুরো শরীরের ভার অধরার উপর ছেড়ে দিল। রক্তিমের জন্য অপেক্ষা করতে করতে আমার ঘুম চলে এসেছিল। হঠাৎ আমার ঘাড়ে কারো ছোঁয়া পেয়ে আমার ঘুম ভেঙে গেল। শরীরের উপর ভারী কিছু অনুভব হতেই আমি চোখ পিটপিট করে খুললাম আর দেখলাম রক্তিম আমার ঘাড়ে মুখ গুজে আমাকে চেপে রেখেছেন। তাকে দেখে আমি বললাম, আপনি কখন আসলেন? রক্তিম কোনো কথা না বলে আমার ঘাড়ে একের পর এক ছোঁয়া দিতে ব্যস্ত। রক্তিম আমার ঘাড় ছেড়ে সারা মুখে ঠোঁট ছুঁয়ে দিতে লাগল। আমি তাকে সরানোর চেষ্টা করলাম, এতে সে আরও গভীরভাবে আমাকে জড়িয়ে ধরল। আমার এখন কান্না আসছে। রক্তিম এমন করছে কেন? উন্মাদের মতো ব্যবহার কেন করছেন? আমি কেঁদে দিল। আমার কান্নার আওয়াজ তার কানে পৌঁছাতেই রক্তিম মুখ উঠিয়ে বলল, অধরা তোমাকে আমার প্রয়োজন। অনেক ভালোবাসি তোমায়, কোনোদিন ছেড়ে যেও না আমাকে, মরে যাব। কথা শেষ করেই সে আমাকে ছেড়ে দিল। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি। রক্তিম আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আর বলল, আমি তোমার বর, তোমাকে ছোঁয়ার অধিকার আছে। তাই কান্না করে লাভ নাই, আমার ছোঁয়া সহ্য না হলেও সহ্য করতে হবে। বলেই চুলে বিলি কেটে দিতে লাগলো। আর আমি ভাবতে লাগলাম রক্তিম এমন করছে কেন, সে তো এমন মানুষ না। এসব ভাবতে ভাবতে আমার চোখে ঘুম এসে পড়ল। সকালে ঘুম ভাঙ্গে মোবাইলের আওয়াজে আমি চোখ খুলে দেখি রক্তিমের বাহুডোরে আমি বন্দী। কিছুক্ষণ রক্তিমের মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার ধ্যান ভাঙল ফোনের রিংটনে। বিছানার কর্নারে চোখ পড়তেই দেখি রক্তিমের ফোন বাজছে। নিজেকে রক্তিম থেকে ছাড়িয়ে ফোনটা হাতে নিলাম। আননোন নাম্বার থেকে ফোন এসেছে। আমি ভাবছি রিসিভ করাটা কি ঠিক হবে। হঠাৎ আমার হাতে টান পড়ল, যার ফলে রক্তিমের বুকে আমার স্থান হল। রক্তিম আমার কোমর জড়িয়ে বলল, কার পারমিশনে তুমি আমার বুক থেকে উঠেছ? রক্তিমের করা প্রশ্নের জবাব যেই না আমি দিতে যাব, আবারও ফোন বেজে উঠল। আমার হাতে রক্তিম ফোন দেখে বলল, কে ফোন দিয়েছে? আমি নিচু স্বরে বললাম, আননোন নাম্বার থেকে ফোন এসেছে। রক্তিম আমার হাত থেকে ফোন নিয়ে এক হাত দিয়ে আমাকে জড়িয়ে রেখে সেই নাম্বারে ফোন করল। ফোন রিসিভ হতেই রক্তিম বললেন, হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কি কথা বলল তা জানি না, কিন্তু রক্তিমের মুখ গম্ভীর হয়ে আসছে। সে শুধু এতটুকু বলল,
আজ বাসায় ফাংশন আছে, আমার ছোট ভাইয়ের বিয়ের তারিখ ঠিক হবে। আজ আসতে পারবো না। এতটুকু বলেই ফোন কেটে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে আমাকে বললেন, অধরা, ব্রেকফাস্ট করেই বাসায় যেতে হবে। আমি শুধু মাথা উপর নিচ করলাম। ব্রেকফাস্ট শেষ সবার থেকে বিদায় নিয়ে রায়জাদা ভিলার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রক্তিম আগের মতেই মুখ গম্ভীর করে রেখেছে, বুঝতে পারছি না তার কি হয়েছে। আমি সাহস করে রক্তিমের হাতে হাত রেখে বললাম, কি হয়েছে? আপনার রাত থেকে দেখছি অনেক চিন্তিত মনে হচ্ছে। রক্তিম আমার দিকে তাকিয়ে শান্ত চাহনি দিয়ে বললেন, অনেক বড় অন্যায় করে ফেলেছি। রক্তিমের কথা শুনে আমার বুকটা হুহু করে উঠল। কি এমন করেছে সে? আমি শুকনো ঢোক গিলে বললেন, কি করেছে আপনি? রক্তিম গাড়ি থামিয়ে দিল। রাস্তা একপাশে সে আমার দিকে তাকিয়ে বললেন, গতকাল বাবা ফোন করেছিলেন। বাবা বললেন যে এখনই হাসপাতালে আসতে। আমিও ভয় পেয়ে হাসপাতালে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি বাবা আইসিইউ এর সামনে বসে আছে। বাবা আমাকে দেখে বললেন তার বন্ধু রায়হান চাচ্চু শরীর ভালো না, সে গুরুতর অসুস্থ। এতটুকু বলে সে চুপ হয়ে গেল। আমি শান্ত কণ্ঠে বললাম, এতটুকু ব্যাপার হলে আপনি এতটা চিন্তিত হতেন না। রক্তিম গাড়ির সিটের সাথে হেলান দিয়ে দুচোখ বন্ধ করে বললেন, বাবা আমার বিয়ে রায়হান চাচ্চুর মেয়ে রাহির সাথে ঠিক করেছিলেন। তারা ভেবেছিলেন আমি আমেরিকা থেকে ফিরে আসলে আমাদের বিয়ে করিয়ে দিবেন, কিন্তু আমি তোমাকে বিয়ে করে ফেলি। তাই বাবা গতকাল যখন রায়হান চাচ্চুকে এ কথা বলতে যাবেন তখনই খবর আসে রায়হান চাচ্চু হাসপাতালে ভর্তি আর অবস্থা খারাপ। বাবা সেখানে পৌঁছায় আর রায়হান চাচ্চুর সাথে দেখা করে। রায়হান চাচ্চু বাবাকে বলে যে সে আজই এই মুহূর্তে আমার আর রাহির আকদ করতে চান। বাবা মানা করতে যাবে, কিন্তু ডক্টর বলেছে তাকে কোনো ধরনের প্রেশার দেওয়া যাবে না। তাই বাবা আমাকে ফোন করে সেখানে ডাকে আর বলে আমি যাতে রাহির সাথে আকদ করার অভিনয় করি। রক্তিমের কথা শুনে আমি ঠান্ডা মাথায় বললাম, আপনি কি আকদটা করে ফেলেছেন? হ্যাঁ বা না? রক্তিম ছলছল নয়নে বললেন, হ্যাঁ। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, অনেক চেষ্টা করেছি আমি। তোমার হয়তো মনে হবে আমি তোমাকে ধোঁকা দিতে চাই, এমন কিছু না। অধরা। রক্তিমের দিকে ঝুঁকে তার গালে ঠোঁট ছুঁয়ে আমি বললাম, যদি আপনি আমাকে ধোঁকা দিতেই চেতেন তাহলে আজ আমাকে সত্যিটা বলতেন না। এই কারণেই আপনাকে মাফ করলাম, কিন্তু রায়হান চাচ্চুকেও সময় হলে সব বলে দিতে হবে। আমার বরের উপর আমি কারো অধিকার সহ্য করতে পারব না। গট ইট? এতটুকু বলে সরে আসলাম। রক্তিম আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছেন, সে হয়তো বিশ্বাস করতে পারছে না। আমি তার গাল টেনে দিয়ে বললাম, এখন চলেন বাসায়, না হলে আমার দেবর রাগ করবে। তার একমাত্র ভাবি তার এত বিশেষ দিনে বাসায় নেই। রক্তিম সামনের দিকে তাকিয়ে আবার ড্রাইভ করা শুরু করল। সে ড্রাইভ করছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে। তার এই অবস্থা দেখে আমার অনেক হাসি আসছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে আমি জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে থাকলাম। রায়জাদা ভিলায় আজ খুশির আমেজ হবেই বা না কেন, এ বাড়ির ছোট ছেলের বিয়ের তারিখ ঠিক হবে। সাহারা রায়জাদার খুশিতে মাটিতে পা পড়ছে না। রাতকে সে বরাবরই অনেক ভালোবাসে আর রাত তার পছন্দ করা মেয়েকে বিয়ে করছে, এর থেকে বেশি তার কিছুই চাই না। সাহারা রায়জাদা আয়নার সামনে দাঁড়িয়ে একের পর এক ডিজাইনার শাড়ি গায়ে জড়িয়ে ধরছে। সে নিজেকে পরিপাটি দেখতে চায়, কিন্তু কথায় আছে মানুষের পরিচয় পোশাক দিয়ে নয় বরং তার ব্যবহার দিয়ে বোঝা যায়। সবগুলো শাড়ি শরীরে জড়িয়ে দেখেছে, কিন্তু কোনোটাই তার পছন্দ হচ্ছে না। তাই বাধ্য হয়ে শেষের শাড়িটাই তার পছন্দ করতে হল। তখনই ঘরে প্রবেশ করল রাত। সাহারা রায়জাদা ছেলেকে দেখে বলল, রাত, সারা ও তার পরিবার কখন আসছে? রাত বলল, 2টায় পৌঁছে যাবে।
সাহারা রায়জাদা কারবাট খুলে একটা বক্স বের করল আর রাতের হাতে দিয়ে বলল, খুলে দেখতো সারার জন্য পারফেক্ট কিনা। রাত বক্স খুলে দেখল অনেক পুরনো যুগের নেকলেস। এই রকম গহনা দেখে সে ভরকে গেল আর মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার কি বুদ্ধি শক্তি লোপ পেয়েছে? সারার সামনে আমার মান সম্মান কিছু রাখবে না তুমি? এই রকম পুরনো একটা নেকলেস তুমি সারাকে দিবে? ছেলের কথায় সাহারা রায়জাদার হাসি হাসি মুখটা নিমেষেই চুপসে যায়। সে রাতকে বলে, রাত, এটা তো অনেক এক্সপেন্সিভ আর তোর দাদিমা আমাকে এটা দিয়েছে আর তোর বউকে আমি দিব। রাত মায়ের কথায় আরো ক্ষেপে গেল আর বলল, বুঝেছি, টাকা খরচ করতে চাও না তাই আমার সারাকে এই 3rd ক্লাস নেকলেস দিতে চাও। লাগবে না তোমার উপহার। কথা শেষ হতেই রাত হাতে থাকা বক্স বিছানায় ছুঁড়ে মেরে হনহন করে রুম থেকে চলে গেল। সাহারা রায়জাদা ছেলের এমন ব্যবহার দেখে অবাক হলেন। একটা সামান্য বিষয় নিয়ে এত রাগ কেন দেখালো? মায়ের সাথে এমন উঁচু গলায় কিভাবে কথা বলল? বাসায় পৌঁছাতেই দেখলাম সব সার্ভেন্ট কাজে লেগে গেছে। আমি দাদিমার রুমে গিয়ে তার সাথে দেখা করে নিজের রুমে চলে আসলাম। আসলে রক্তিমের জন্য টেনশন হচ্ছে। কেন জানি মনে হচ্ছে তাকে আমি হারিয়ে ফেলব। এ কথাটি ভাবতেই আমার কান্না আসে। আমাদের বিয়ে যেভাবেই হয়ে থাকুক না কেন, সে আমার স্বামী আর আমি আমার স্বামীকে কেউর সাথে দেখতে পারব না। এসব ভাবছি হঠাৎ রক্তিম আমাকে জড়িয়ে ধরে বলল, কি ভাবছ? আমি মৃদু হেসে বললাম, ভাবছি দেবরের বিয়ের তারিখ ঠিক হবে তাই ভাবি তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারবে না, তাই কি কি কাজ করব, নিজে কি পরব তাই ভাবছিলাম। রক্তিম আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, তুমি কি আনিজি ফিল করছো? আমি অবাক হয়ে বললাম, আনিজি কেন ফিল করব? রক্তিম বলল, না মানে সারার পুরো পরিবার আজ আসবে তাই ভাবলাম আর কি। আমি তার চুল এক হাত দিয়ে ঠিক করে দিয়ে বললাম, রক্তিম, ভুলটা আমার হলে অবশ্যই আনিজি ফিল হতো। আর সত্য কথা হচ্ছে রাত ঘৃণার পাত্র, ভালোবাসার না। কিন্তু আমি চাই সে সুখে থাকে। রক্তিম আমার মুখ তার 2 হাতের বাঁধনে নিয়ে বললেন, তুমি যদি খুশি থাকো আমিও খুশি। আর শোন, তোমার বইগুলো প্লিজ গুছিয়ে রাখো, নয়তো এলোমেলো হয়ে যাবে। আমি নিচের কাজগুলো দেখে আসি ডেকোরেশন ঠিকঠাকভাবে হলো কি না। আমি বললাম, ঠিক আছে। রক্তিম আমার কপালে ঠোঁট ছুঁয়ে মুচকি হেসে চলে গেলেন। আমি আমার কাজে লেগে গেলাম। সব বইগুলো গুছিয়ে রেখে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। সারার পরিবার এসে পড়বে কিছুক্ষণ পর। রক্তিম নিচে এসে ডেকোরেশনের কাজ চেক করছে। তার বাবা রাহাত এসে বললেন, তুই কি রাগ করে আছিস? রক্তিম তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, রাগ করব কেন? তুমি তো আর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওনি, তাই না? ছেলের কথায় যে ব্যাপক অভিমান আছে তা রাহাতের বুঝতে বাকি রইল না। বাবার এমন নীরবতা দেখে রক্তিম বলল, বাবা, তুমি যদি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে তাহলেও এত কষ্ট লাগতো না যতটা এখন এই মুহূর্তে লাগছে। রক্তিম কথা শেষ করে অন্যদিকে চলে গেল। আর রাহাত সেখানে দাঁড়িয়েই তার ছেলের যাওয়ার পানে তাকিয়ে রইল। রাহাত মনে মনে ভাবছে, আমি ভুল করেছি তো আমিই শুধরাব। ছেলের চোখে আমার জন্য ঘৃণা সহ্য করতে পারব না। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সাহারা রায়জাদা আমার রুমে দাঁড়িয়ে আছে, হাতে একটা বক্স। আমি তাকে দেখে ভ্রুকুচকে বললাম, আপনি এখানে কোনো বিশেষ কাজে এসেছেন নাকি? আমার কথা শেষ হওয়ার আগেই সাহারা রায়জাদা গম্ভীর কণ্ঠে বললেন, এবারই আমার যখন যেখানে মন চাইবে সেখানেই আসব। আমি মুচকি হেসে বললাম, ভুল বললেন, এই বাড়িটা আমাদের। সে যাই হোক, আপনি এখানে কী কারণে এসেছেন? আমাদের বাড়ি। এ কথাটি শুনে সাহারা রাগে কটমট করে দাঁতে দাঁত চেপে বললেন, তোমার শ্বশুর তোমাকে এই বক্সটা দিয়ে পাঠিয়েছে আর আজকে এই গহনার সেটটাই পরবে।
আর শোন, তোমার ওই মিডল ক্লাস সাজ সেজে এসো না। সাহারা রায়জাদার কথা শেষ হতেই আমি উচ্চ শব্দে হেসে বললাম, যতই সুন্দর করে সেজেই আসি না কেন আপনাদের হাই সোসাইটির মতো হতে পারবো না, কারণ আমি মনটা পরিষ্কার, তাই আপনাদের সাথে যাবে না। আমার কথায় সাহারা রায়জাদা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। বিছানায় সেই বক্সটা রাখা আছে, আমি একবার সেটার দিকে তাকিয়ে হাতে নিয়ে কাবার্ডে রেখে দিল আয়নার সামনে গিয়ে মাথার টাওয়াল খুলে চুল ঠিক করতে থাকলাম। রাত তার বারান্দায় দাঁড়িয়ে সারার ফোনে ট্রাই করছে, কিন্তু যতবার ফোন দিচ্ছে ততবারই বিজি বলছে। কয়েকদিন ধরে সারাকে ফোন করলেই বিজি পাওয়া যায়, ব্যাপারটা ভালো ঠেকেছে না রাতের কাছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে চলে গেল রেডি হতে। শাড়িটা ঠিকভাবে পরে চুলগুলো সেট করে নিলাম, তখনই রক্তিম ঘরে প্রবেশ করল। তার মুখটা অনেকটাই মলিন। আমাকে দেখে সে মুচকি হেসে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার নাকফুলটা কোথায়? আমি নাকে হাত দিয়ে দেখি, আসলেই নাকফুলটা নেই। আমি চিন্তিত হয়ে বললাম, হয়তো ওয়াশরুমে খুলে রেখেছি। বলেই ওয়াশরুমে গিয়ে দেখলাম আসলেই সেখানেই রাখা। একটা সস্বতীর নিঃশ্বাস ছেড়ে আমি নাকফুলটা হাতে নিয়ে বের হলাম। রক্তিমকে বললাম, পেয়েছি, ওয়াশরুমে ছিল। বলতে বলতে আয়নার সামনে দাঁড়িয়ে নাকফুলটা পরে নিলাম। তখনই মনে পড়ল সেই বক্সের কথা। আমি রক্তিমকে বললাম, আপনার বাবা গহনা দিয়ে গেছেন পরার জন্য, আর আপনি তো জানেন আমি। আমার কথা শেষ না হতেই রক্তিম বলল, তুমি পরবে না আমি জানি। রক্তিমের কথায় মুচকি হেসে বললাম, আগামীকাল থেকে ভার্সিটি যাব, মনে যেন থাকে। রক্তিম বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে কালকে। আমি ভ্রুকুচকে বললাম, কি সারপ্রাইজ? রক্তিম বাঁকা হেসে বললেন, আগামীকাল দেখে নিও। আমি আর কিছু বললাম না। আগামীকাল দেখা যাবে কি হয়। সারার পরিবার এসে পড়েছে, তাদের ওয়েলকাম অনেক সুন্দরভাবে করা হলো। রাত অনেক এক্সাইটেড, কিন্তু সারাকে ততটা এক্সাইটেড দেখা যাচ্ছে না। সারার বাবা বললেন, রাহাত সাহেব, বিয়ের তারিখটা তাহলে ঠিক করা যাক। রাহাত বলল, অবশ্যই। হঠাৎ সারা তার বাবার উদ্দেশ্যে বললেন, বাবা, এখন বিয়ের তারিখ বের করাটা ঠিক হবে না, আমার শোরুমটাও এখন পর্যন্ত ঠিক হয়নি। তাই ভাবছিলাম আগে নিজের ক্যারিয়ারটা ঠিক করি, তারপর না হলে বিয়েটা হোক। রাত কিছু বলছে না। তার নীরবতা দেখে সাহারা রায়জাদা বলল, সারা তুমি কি বলছো? সারা বিরক্তি নিয়ে বলল, আন্টি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রাত সে সামথিং, আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি নাও। রাত তার নীরবতা কাটিয়ে বলল, সারা যেভাবে বলছে সেভাবেই হবে। রাতের কথায় রাহাত রায়জাদা বললেন, তাহলে আর কথাই রইল না, তোমরা ভেবে চিনতে আমাদের বিয়ের তারিখ জানিয়ে দিও। সারার বাবা মা আর কোনো কথা না বলে মেয়েকে নিয়ে চলে যান। সাহারা রায়জাদা রাতের কাছে গিয়ে বললেন, তোর কোনো মতামত আছে নাকি? সারা যা বলবে তুই তাই করবি। রাত মায়ের কথায় চেঁচিয়ে বলে, তোমার এত কিসের প্রবলেম? বিয়ে পরেও হতে পারবে যত্তসব নাটক। রাতের কথা শেষ হতেই রক্তিম রেগে বলল, মায়ের সাথে এটা কেমন ব্যবহার? রাত রেগে গিয়ে বলল, ভাই কোনো কথা বলবে না, আজাইরা পাবলিক। তারপর রাত বিড়বিড় করতে করতে উপরে চলে গেল। পুরো ঘটনায় আমি নীরব দর্শক, শুধু সবার কথা শুনে গেছি। এখন ভাবার বিষয়, সারা এখন বিয়ে কেন করতে চাইছে না। আমি আর এই ব্যাপারে ভাবলাম না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। সারা আর রাতের নাটকের কারণে দুপুর থেকে রাত হয়ে গেল। আমি রক্তিমের জন্য অপেক্ষা করছি, কিন্তু তার কোনো খবর নেই। রক্তিমের অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে গেলাম। রক্তিম রুমে এসে দেখল অধরা ঘুমিয়ে গেছে।
রক্তিম সেদিকে তাকিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে অধরাকে জড়িয়ে ধরে মনে মনে বলল, অধরা, তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছে তাই তো আমাকে বিশ্বাস করেছ। আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন, তুমি আমাকে আপন করে নিয়েছ। আর কালকে আমি এমন সারপ্রাইজ দিব তোমাকে, হয়তো তুমি প্রথমে রাগ করবে কিন্তু মনে মনে খুশি হবে। সকালে রেডি হচ্ছি ভার্সিটি যাওয়ার জন্য। রক্তিমকে অনেক খুশি লাগছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, এত খুশি কেন আপনি? রক্তিম ভ্রুকুচকে বলল, কেন, তোমার জ্বলছে? আমি ভেঙচি কেটে বললাম, কেন জ্বলবে? আপনি কি কারো সাথে দেখা করতে যাচ্ছেন? রক্তিম শয়তানি হাসি দিয়ে বলল, রাহির সাথে দেখা করতে যাচ্ছি। রাহি নামটা শুনে মাথা আগুন উঠে গেল। আমি রক্তিমের কলার ধরে বললাম, কি বললেন? আবার বলেন, খবরদার, যদি সেই মেয়ের সাথে দেখা করতে যান আমার থেকে খারাপ কেউ হবে না। রক্তিম আমার কোমর জড়িয়ে ধরে বলল, শোনো ময়না পাখি, রাহি তোমার সাথে দেখা করতে চায় আর রায়হান চাচ্চুর শরীর এখন ভালো, তাই আমরা তাকে সত্যিটা বলে দিতে চাই। রক্তিমের কথা শুনে আমার অনেক খুশি লাগতে শুরু করল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, সত্যি? রক্তিম মুচকি হেসে বললেন, সত্যি। আর তোমার আসল সারপ্রাইজ এখন পর্যন্ত বাকি আছে, তাই এখন ব্রেকফাস্ট করে ভার্সিটির জন্য রওনা দিতে হবে। আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম বাসা থেকে, কিন্তু রক্তিম আমার সাথে আসলেন না। তার কি যেন কাজ রয়েছে, তাই সে আমাকে একাই পাঠিয়ে দিল। ভার্সিটি পৌঁছে সব ফ্রেন্ডদের কাছ থেকে সব নোট সংগ্রহ করলাম, তারপর ক্যাফে গিয়ে বসলাম। আড্ডার মাঝে লীনা বলল, দোস্ত জানোস, নতুন টিচার জয়েন হইছে। আগে এই ভার্সিটিতে আসিল, এখন আমাদের ভার্সিটিতে আইছে। আমি বললাম, ক্লাস করেছিস? লীনা বলল, না, আজকে থেকে স্যার ক্লাস নিব। আমি বললাম, চল তাহলে যাই, নতুন স্যারের ক্লাস করে আসি। আমি আর লীনা ক্লাসে বসে আছি, তখনই ক্লাসরুমে যেই ব্যক্তি প্রবেশ করল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে এখন দাঁড়িয়ে আছে আমার নতুন টিচার, আর সেই ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং রক্তিম রায়জাদা। তাকে দেখে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। লীনা আমার অবস্থা চিন্তিত হয়ে বলল, দোস্ত, তুই ঠিক আছিস? কি হয়েছে? আমি মাথায় হাত দিয়ে লীনার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, দোস্ত, আমার সব শেষ। লীনা বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল। হঠাৎ রক্তিম গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার ক্লাসে অযথা কথা বল যাবে না। যদি আপনাদের কথা আমার পড়ানো থেকেও জরুরি তাহলে বের হয়ে যেতে পারেন। রক্তিমের কথায় লীনা ভয় পেয়ে চুপ হয়ে গেল। রক্তিম তার পরিচয় পর্ব শেষ করে ক্লাস নেওয়া শুরু করলেন, আর আমি মনে মনে তার গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। কেমন বজ্জাত লোক, সারপ্রাইজের নামে আমাকে হার্ট অ্যাটাক দিয়ে দিল। খচ্চর লোক, একবার বাসায় পাই তখন কাঁচা খেয়ে ফেলব। আপনার ইগনোর লেভেল আমিও দেখব। এমন ভাব করছে আমাকে চিনে না, যাক ভালো, আমিও দেখে নিব। আপনি তো শুধু এখানে ইগনোর করবেন, আর আমি বাসায়ও আপনাকে ইগনোর করব, দেখা যাক কে জিতে। এতটুকু ভেবে বাঁকা হেসে ক্লাসে মনোযোগ দিল রক্তিম ক্লাস নিচ্ছে আর ভাবছে, অধরা এত ঠান্ডাভাবে রিয়েক্ট করছে কেন? নিশ্চয় এই মেয়ে মনে মনে ফন্দি আটছে। আমিও কম না, এই খেলা তো মাত্র শুরু, দেখা যাক কি হয়। ক্লাস শেষ হলে আমরা 56 জন মাঠে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ সাকিব, আমার ক্লাসমেট, বলল, অধরা, তোমার রক্তিম স্যারের ক্লাস কেমন লাগলো? আমি বললাম, ভালোই। সাকিব বলল, আমারও স্যারের ক্লাস ভালোই লেগেছে। সে প্রতিটি টপিক একদম নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে। রক্তিমের প্রশংসা শুনতে অনেক ভালো লাগছে। সে যতই রাক্ষস হোক না কেন, তার পড়ানো মাশাল্লাহ। লীনা বলল, স্যার কিন্তু দেখতেও মাশাল্লাহ।
লীনার কথায় আমার সব ভালো ভাবনায় জল পড়ে গেল। লীনা রক্তিমের এত প্রশংসা করবে কেন? এতে লীনার কোনো দোষ নেই, সব দোষ ওই বিটকেলের। এত ফিটফাট হয়ে ভার্সিটি আসার কি দরকার? যত সব আমাকে বোরখা ছাড়া বাইরে বের হতে দিবে না আর নিজে হিরো সেজে থাকবে, বেয়াদব ব্যাটা। লীনা আমাকে চুপ থাকতে দেখে বলল, দোস্ত তুই কি ভাবছিস? আমি লীনার দিকে তাকিয়ে হেসে বললাম, এত মাশাল্লাহ বলে লাভ নেই, স্যার বিবাহিত। লীনা অবাক হয়ে বলল, তুই কিভাবে জানিস? আমি ওর প্রশ্ন শুনে আমতা আমতা করে বললাম, শুনেছি কারো কাছ থেকে। তুই এত গোয়েন্দাগিরি করছিস কেন? লীনা বলল, এত রাগ করছিস কেন? আমি কিছু বলতে যাব তার আগেই আমার ফোনে মেসেজ টোন বেজে উঠল। আমি ভ্রুকুচকে মেসেজ অন করতেই দেখি রক্তিম মেসেজ করেছে, ক্লাস শেষ করে ভার্সিটির বাহিরে অপেক্ষা করবে, আমরা একসাথে বাসায় যাব। তার মেসেজ দেখে আমি কোনো রিপ্লাই দিলাম না, আর তার সাথে কোনো ক্রমেই আজ বাসায় যাব না। যেভাবে একা একা এসেছে সেভাবেই একা একা যাবে। ভেবেই মজা লাগছে, রক্তিম হুতুম পেঁচার মতো আজ আমার অপেক্ষা করবে, হি হি হি। এসব ভাবতেই আমি উচ্চস্বরে হেসে দিলাম, আর আমার হাসি দেখে সবাই আমার দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে। আমি হাসি বন্ধ করে বইয়ের দিকে নজর দিলাম। ভার্সিটির বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে রক্তিম, কিন্তু কোথাও অধরাকে দেখতে না পেয়ে তার মাথায় চিন্তার ভাঁজ ফুটে ওঠে। তাই রক্তিম গাড়ি থেকে বের হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। একবার ঘড়ির দিকে তাকাচ্ছে তো ভার্সিটির গেইটের দিকে, কিন্তু অধরাকে সে দেখতে পারছে না। এভাবেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রক্তিম তার ফোন বের করল, তখনই তার ফোনে মেসেজ আসে। অধরার মেসেজ এসেছে, সে লিখেছে, আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি, আপনিও চলে আসেন তাড়াতাড়ি, রায়হান চাচ্চুর বাসায় যেতে হবে। অধরার মেসেজ দেখে রক্তিমের চোয়াল শক্ত হয়ে আসল। এতক্ষণ ধরে ওয়েট করছি আর এই ম্যাডাম বাসায় গিয়ে এসির হাওয়া খাচ্ছে। একবার শুধু হাতের কাছে পাই, তারপর বুঝাবো কত ধানে কত চাল। ফাজিল মেয়ে, এগুলো ভেবেই রক্তিম গাড়িতে উঠে বসে তারপর রওনা দেয় বাসার উদ্দেশ্যে। আমি শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছি আর মিটমিট করে হাসছি। আর ভাবছি তাড়াতাড়ি করতে হবে, যদি রক্তিম এসে পড়ে তাহলে আমার খবর আছে। তাই আমি নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হয়ে আসলাম, তখনই আমি কারো সাথে ধাক্কা খাই। তাই আমি বললাম, সরি, আসলে আমি দেখতে পাইনি। বলতে বলতে আমি মাথা উঁচু করে দেখি রাত আমার সামনে দাঁড়িয়ে আছে, সে আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। আমি রাতের পাশ কেটে যেতে নিব, তখনই সে বলে উঠল, এভাবে হাঁটা চলা করলে তো ধাক্কা লাগবেই। আমি বললাম, আমি সরি বলেছি, আমার ভুল হয়েছে, তা মেনেছি। কোনো কাপুরুষের মতো নিজের ভুলকে এড়িয়ে যায়নি। বলেই সেখান থেকে চলে আসলাম। এই ব্যক্তির সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। আমি চলে আসলাম দাদির রুমে। এখান থেকে আজ বের হব না, সিংহের থাবায় পড়ার সম্ভাবনা আছে। দাদিমা আমাকে দেখে বললেন, কি রে, তুই একা বিড়বিড় করছিস কেন? দাদিমার কথায় আমি হেসে বললাম, ওই এমনই। দাদিমা হেসে বললেন, পাগলি মেয়ে। রক্তিম বাসায় এসে রুমে চলে যায়, আজ সে এই ফাজিল মেয়েকে ছাড়বে না। রক্তিম বিড়বিড় করতে করতে রুমে গিয়ে দেখে অধরা কোথাও নেই। রক্তিমের রাগ সাত আসমানে উঠে গেল। রক্তিম শার্ট খুলতে খুলতে নিজে নিজেই বলছে, নিশ্চয় দাদির রুমে লুকিয়েছে। যেখানেই লুকান সুন্দরী, আপনাকে আজ আমি ছাড়ছি না। আমাকে রোদে দাঁড় করিয়ে নিজে ড্যাং করে বাসায় চলে আসা। আজ মোজ বুঝাব। রক্তিম একটা শার্ট আর ট্রাউজার নিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে মাথা মুছতে মুছতে হাঁটা ধরল দাদির রুমের দিকে। রুমের কাছাকাছি পৌঁছে সে দাদিমা আর অধরার হাসির আওয়াজ আসছে।
রক্তিম হালকা কেশে রুমে ঢুকতেই দেখে অধরা ঘুমের ভান করে পড়ে আছে। দাদি রক্তিমের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, দেখো না মেয়েটা কত ক্লান্ত হয়ে গেছে, তাই আমার ঘরেই ঘুমিয়ে পড়ল, এখানেই থাকুক, এখন ঘুম থেকে উঠলে তোর কাছে পাঠিয়ে দিব। রক্তিম ভাবলেশহীনভাবে বলল, আমার বউকে আমার এখনই প্রয়োজন, তাই এখনই নিয়ে যাচ্ছি। ঘুমিয়ে গেছে তো কি হয়েছে, কোলে করে নিয়ে যাব। আমি রক্তিমের কথা শুনেও কিছু বলছি না, মটকার মতো পড়ে আছি। আজ যদি এই চোখ খুলি রক্তিম আমাকে সারা জীবনের জন্য চোখ বন্ধ করিয়ে দিবেন। আমি সেভাবেই শুয়ে রইলাম। রক্তিম হাতের টাওয়াল রেখে অধরা কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। অধরাও চোখ বন্ধ করে আছে। রক্তিম তাকে নিয়ে হাঁটা ধরল রুমের উদ্দেশ্যে। রুমে পৌঁছে রক্তিম অধরাকে বিছানায় শুইয়ে দিল। রক্তিম অধরার মুখের দিকে তাকিয়ে ভাবল কতক্ষণ এভাবে থাকতে পারবে তা আমিও দেখব। রক্তিম অধরার দিকে ঝুঁকে তার গালে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর আস্তে আস্তে সারা মুখে ঠোঁট ছুঁয়ে দিল। যেই রক্তিম অধরার ঠোঁটের দিকে যেতে নিবে তখনই অধরা চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে গেল আর বলল, অসভ্য মানুষ, লজ্জা করে না ঘুমন্ত মেয়ের সুযোগ নিতে। রক্তিমের এমন আচরণে আমি আর ঘুমের নাটক ধরে রাখতে পারলাম না, তাই চিৎকার করে উঠলাম। রক্তিমের দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে। তার এভাবে আগানো দেখে আমি পিছাতে শুরু করলাম। এক পর্যায়ে আমার পিঠ দেওয়ালে ঠেকে যায়। রক্তিম আমার একদম কাছে এসে দুই সাইডে তার হাত রেখে আমাকে বন্দী করে দিল। আমি মুখ তুলে তাকাতে পারছি না। রক্তিমের গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার বুকে কেউ মনে হয় ধীরিম ধারিম ঢোল বাজাচ্ছে। নীরবতা আমাদের দুজনের মাঝেই কাজ করছে। রক্তিম সেই নীরবতা ভেঙে বলল, আমি কি কাউকে বলেছিলাম যে ক্লাস শেষ হওয়ার পর আমার জন্য ওয়েট করতে? রক্তিমের শান্ত কণ্ঠে বলা কথাটা আমার মনে তীরের মতো লাগলে, কারণ এটা ঝড় আসার পূর্ব লক্ষণ। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। রক্তিম এবার একটু চেঁচিয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি, আনসার মে ড্যাম ইট। রক্তিমের ধমকানো শুনে আমি একটু কেঁপে উঠলাম। রক্তিমও সেটা বুঝতে পেরে বললেন, কেন আমাকে না বলে বাসায় চলে আসলে? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, বেশ করেছি, আপনিও তো আমাকে না বলে আমার ভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করেছেন। অধরার এমন বাচ্চামি দেখে রক্তিমের হাসি পেল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে বলল, এখন আমার ক্যারিয়ার আমি কিভাবে গড়ব তাও তোমাকে জানাতে হবে। রক্তিমের কথা শুনে আমি কোনো জবাব দিলাম না। রক্তিম আমার কানের পিছে চুলগুলো গুজে বললেন, আর কোনোদিন এমন করবে? আমি ভয়ে মাথা দুদিকে নাড়িয়ে না বললাম। রক্তিম আমাকে ছেড়ে দিয়ে বললেন, যাও দাদিমার কাছে। আমি দৌড়ে দরজার সামনে এসে কিছু একটা ভেবে আবার চেঁচিয়ে বললাম, বেশ করেছি, 100 বার এমন করব। বলেই দৌড় লাগাই। রক্তিম অধরার এহেন কাণ্ডে হো হো করে হেসে উঠল আর আনমনে বলে উঠল, বোকা মেয়ে। সন্ধ্যায় আমি পা টিপে টিপে রুমে আসলাম। ডানে বামে ভালোমতো চেক করে নিলাম। দেখে নিলাম যে কোথাও সে রাক্ষসটা নেই তো না নেই। আমি খুশি মনে কারবাট খুলে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেলাম। তারপর শাড়িটা পরে বাহিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধলাম। তারপর ঠোঁটে লিপস্টিক দিয়ে নিলাম। দরজা ঠেলে রুমে প্রবেশ করল। রক্তিম আমাকে এক নজর দেখে ওয়াশরুমে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে আমি ভেঙচি কাটলাম আর বললাম, ব্যাটা খচ্চর, এভাবে তো সারাদিন বলতে থাকে অধরা তোমাকে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আজকে একবারও বলল না। কিভাবে বলনি? আজ সে নিজেকে নিয়েই ব্যস্ত, রাহির সাথে যে দেখা করতে যাবে। বিড়বিড় করতে করতে খাটে পা ঝুলিয়ে বসে পড়লাম। রক্তিম ওয়াশরুমে থেকে বের হয়ে আমাকে দেখে বলল, আমরা একটু পরই বের হব। আমি কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। আমরা এখন রায়হান চাচ্চুর বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি।
রক্তিম গাড়ি ড্রাইভ করছে আর আমি জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে হঠাৎ রক্তিম আমার হাত ধরে বলল, অধরা, বাহিরে এমন কি আছে যে এত মনোযোগ দিয়ে দেখছ? আমি তার দিকে তাকিয়ে বললাম, বাহিরে আপনার মতো হুতুম প্যাঁচা নেই। রক্তিম হালকা হেসে আমার হাতটা শক্ত করে ধরে গাড়ি ড্রাইভ করতে লাগলেন। কিছু সময় পর আমরা রায়হান চাচ্চুর বাসায় পৌঁছে গেলাম। বাড়ির ভিতরে ঢুকেই বুঝতে পারছি তারা অনেক শৌখিন মানুষ, কারণ তাদের সোফার ঘরটা অনেক সুন্দর করে সাজানো। সোফার ঘরে প্রবেশ করতেই একজন সুন্দরী মেয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, তার মুখে এক অমায়িক হাসি লেগে আছে। আমি যদি ভুল না ভেবে থাকি এই মেয়ের নামই রাহি। রক্তিম আমার কানের কাছে ফিসফিস করে বলল, ও হচ্ছে রাহি। রাহি আমাদের সামনে এসে কুশলাদি করে আমাকে দেখে বলল, তুমিই অধরা, রাইট? আমি মুচকি হাসলাম। রাহি রক্তিমের দিকে তাকিয়ে বলল, রক্তিম বাবাকে আমি সব বুঝিয়ে বলতে চাই, কারণ আমি অভিকে বিয়ে করতে চাই, আর অভি আজ আমাদের বাসায় আসবে, সুতরাং আজই সব কিছু করতে হবে। আমার রাহির কথা শুনে ডিস্কো ড্যান্স করতে মন চাইছে। যাক, সতীন রাস্তা থেকে সরে গেল। রাহি বলল, ওই তো অভি চলে এসেছে। রাহির কথায় আমি পিছন ঘুরে দেখি একজন সুদর্শন যুবক আমাদের দিকে হেঁটে আসছে। রক্তিম একটু আগে বেড়ে অভির সাথে হ্যান্ডশেক করল। তারপর তারা ভিতরে চলে আসলো। অভি আমার সাথে কুশলাদি করল। রাহি বলল, বাবা উপরে আছে, তোমরা বসো, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। আমরা সোফায় বসে পড়লাম। একটু পর রাহি একজনকে হুইলচেয়ারে করে নিয়ে আসলেন। সেই বয়স্ক ব্যক্তিটি রক্তিমকে দেখে একগাল হেসে বলল, কেমন আছো? রক্তিম হেসে বলল, ভালো। আপনি কেমন আছেন চাচ্চু? রায়হান চাচ্চু বললেন, ভালো। তোমার সাথে এরা কারা? রাহি বলল, বাবা, এই মেয়েটা হচ্ছে অধরা, রক্তিমের বউ। রায়হান চাচ্চু বিস্ফোরিত চোখে তাকালো রাহির দিকে আর বলল, এ কেমন মজা রাহি? রাহি বলল, বাবা, রক্তিম আমেরিকা থেকে এসেই অধরাকে বিয়ে করেছে আর অধরাকে সে ভালোবাসে। সেদিন হাসপাতালে সে বাধ্য হয়ে আমার হাতে আংটি পরিয়ে দেয়। আর বাবা, আমি অভিকে ভালোবাসি, তাকেই নিয়ে করতে যাই। রায়হান চাচ্চু বললেন, রাহাত কোথায়? রক্তিম বললেন, প্লিজ চাচ্চু, এটাতে বাবার কোনো ভুল নেই। রায়হান চাচ্চু বললেন, না বাবা, এতে আমার ভুল কোনো কিছু না ভেবে তোমাদের বিয়েটা আমি ঠিক করেছি, আর রাহাত তো আমাকে অনেকবার নিষেধও করেছে, কিন্তু আমি শুনিনি। আর রাহি, তোর বিয়ে অভির সাথেই হবে, তুই চিন্তা করিস না। বাবার কথা শুনে রাহির চোখ চকচক করতে লাগল। সে খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে। রায়হানও মেয়ের খুশিতে খুশিতে। রক্তিমকে উদ্দেশ্য করে রায়হান বলল, তোমার আর তোমার বউকে আমার মেয়ের বিয়ের দায়িত্ব নিতে হবে, কি পারবে না অধরা? আমি মুচকি হেসে মাথা নাড়ি। রায়হান চাচ্চুর বাসা থেকে ডিনার করে বাসার জন্য বের হয়ে যাই। তখনই তুমুল জোরে বৃষ্টি নামে। আমি জানালা দিয়ে বৃষ্টি দেখছি আর রক্তিম গাড়ি ড্রাইভ করছে। আমি রক্তিমকে বললাম, চলেন না বৃষ্টি বিলাস করি। রক্তিম বলল, বৃষ্টি বিলাস করলে সর্দি বিলাস হয়ে যাবে। আমি মুখ ফুলিয়ে বললাম, নিরামিষ জানি কোথাকার। আপনি আসলেই রাক্ষস, শুধু শুধু আমি আপনাকে এ নামে ডাকি না। রক্তিম হালকা হেসে বলল, আর তুমি রাক্ষসের বউ, রাক্ষসনী। রক্তিমের কথায় রাগ করে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। সে আপনমনে গাড়ি ড্রাইভ করছে, এই মানুষটা আমার মনের কোনো ইচ্ছা বুঝে না। বাসার সামনে এসে গাড়ি থামল। আমি গাড়ি থেকে নামতে যাব, রক্তিম আমার হাত ধরে বলল, বৃষ্টি বিলাস করবে না? আমার চোখ খুশিতে চিকচিক করতে লাগল। রক্তিম বলল, ছাদে চলো। আমি গাড়ির দরজা খুলে বের হলাম। হাত দিয়ে বৃষ্টির পানিগুলোকে ছুঁয়ে দিল। বৃষ্টির পানি আমার পুরো শরীরকে ছুঁয়ে দিল।
রক্তিম আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি তার দিকে চোখ বড় করে তাকালাম আর বললাম, ছাড়েন আমাকে, আমার পা আছে, আমি হেঁটে যেতে পারব। রক্তিম বলল, হুশ, আমি জানি তোমার পা আছে, আমার মন চেয়েছে তোমায় কোলে নিতে, আবার ড্যাং ড্যাং করতে পা পিছলে পড়ে যাবে। রক্তিমের কথায় আমি লজ্জা পেলাম। সে আমায় কোলে নিয়েই বাসার ছাদে চলে গেল। ছাদে পৌঁছে রক্তিম আমাকে নিচে নামিয়ে দেয়। আমি রক্তিমের থেকে ছাড়া পেয়ে দৌড়ে ছাদের মাঝখানে চলে আসলাম। দুহাত মেলে বৃষ্টি উপভোগ করছি। রক্তিম তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। বৃষ্টির পানিগুলো তার প্রেয়সীর পুরো শরীরকে ছুঁয়ে দিচ্ছে। সেই যদি বৃষ্টির পানি হতো তাহলে সে তার প্রেয়সীকে ছুঁয়ে দিতে পারত। এখন তো এই বৃষ্টির পানিকে হিংসা করতে মন চাইছে। রক্তিম ধীর পায়ে অধরার পিছে এসে দাঁড়াল। তার উত্তপ্ত নিঃশ্বাসগুলো অধরার কাঁধে গিয়ে পড়ছে। কারো গরম নিঃশ্বাস আমার কাঁধে পৌঁছাতেই আমি পিছন ঘুরে তাকাই। বৃষ্টির জন্য চোখ পিটপিট করে তাকালাম। রক্তিম আমার দিকে তাকিয়ে আছে। এই তাকানো স্বাভাবিক লাগছে না। এতে রয়েছে ভালোবাসা। যেই না আমি একটু পিছে যেতে নিব সেই সময়ই আমার পা পিছলে গেল। আমি চোখ বন্ধ করে নিলাম। আমার কোমরে কারো শীতল স্পর্শ পেতেই চোখ খুলে তাকালাম। রক্তিম আমার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়েছে। তার নিঃশ্বাসের প্রতিটি শব্দ আমার কানে বাজছে। আমার বুকটা টিপটিপ করছে। এমন কেন হচ্ছে আমার সাথে? রক্তিম আমার কানে ফিসফিস করে বলল, হয়েছে বৃষ্টি বিলাস, এখন রুম বিলাসও করে নেওয়া যাক। আমি মাথা নাড়িয়ে তাকে হ্যাঁ বলতেই আমাকে কোলে নিয়ে নেয় রক্তিম। তারপর সে রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রুমে পৌঁছে রক্তিম আমাকে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে দেয়। আমার একটা শাড়ি আর প্রয়োজনীয় জিনিস হাতে দিয়ে সে বলল, যাও চেঞ্জ করে আসো। তাড়াতাড়ি করে ঢুকে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আজকাল এগুলো যে কি হচ্ছে আমার সাথে বুঝতেই পারছি না। কিছুক্ষণ এভাবে থেকে ফ্রেশ হয়ে শাড়ি পরে নিলাম। তখনই ওয়াশরুমের দরজায় করাঘাত করল রক্তিম আর বলল, আর কত লেট করবে? আমার এখন ঠান্ডা লাগছে, প্লিজ তাড়াতাড়ি করো। আমি চটজলদি দরজা খুলে বের হয়ে বললাম, সরি, আসলে আমার পুরো কথা শেষ করতে পারলাম না। তার আগেই রক্তিম বলল, তুমি পরে তোমার লেট করার কারণ বলো আগে, আমি চেঞ্জ করে নেই। বলেই সে ওয়াশরুমে ঢুকে গেল আর আমি বিছানা বসে পড়লাম। পা দুটো হঠাৎ ব্যথা করছে। হয়তো আজ অনেক দিন পর ভার্সিটিতে ভাগাভাগি করেছি, তার কারণেই হচ্ছে। কিছুক্ষণ পর রক্তিম ফ্রেশ হয়ে এসে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? আমি বললাম, না। রক্তিম বলল, তাহলে পায়ে এভাবে হাত বুলাচ্ছ কেন? আমি বললাম, পা ব্যথা করছে। রক্তিম হালকা রেগে বলল, আরও করো, দৌড়াদৌড়ি ভালো লাগবে। এখান থেকে সেখানে সবসময় ওনার দৌড়াদৌড়ি করতে হবে। ফাজিল একটা। আমি ঠোঁট উল্টে বললাম, আমাকে কেন বকছেন? পা ব্যথা কি আমি ইচ্ছে করে এনেছি? রক্তিম আর কিছু না বলে আমার পায়ের সামনে বসে পায়ে হাত দিতে নিবে। তখনই আমি পা সরিয়ে ফেললাম আর তাকে বললাম, এতটুকুর জন্য পা ধরে মাফ চাইতে হবে না। আপনাকে এভাবেই আমি মাফ করে দিল ম। আমার কথা শুনে রক্তিম আমাকে ধমক দিয়ে বললেন, স্টুপিড মেয়ে, আমি তোমার পা ধরে কেন মাফ চাইব? তোমার পায়ের কোথায় ব্যথা করছে তা দেখতে চেয়েছি। রক্তিমের কথায় জিহ্বা দাঁত দিয়ে কেটে বললাম, আমার ভাবনায় ভুল হয়েছে, সরি। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোমার দ্বারা কিছু হবে না অধরা। রক্তিমের এহেন কথায় আমি বোকার মতে বলে ফেললাম, তাহলে আপনার বাচ্চাগুলো কার দ্বারা হবে? আপনি কি আরেকটা বিয়ে করবেন বাচ্চার জন্য? নিজের কথায় নিজে ফেসে এখন অন্যদিকে মুখ করে রেখেছি আর রক্তিম আমার দিকে তাকিয়ে আছেন। কিছু না বলে সে আমার পা দুটো কাছে টেনে টিপে দিতে থাকল আর বলল,
একদম ঠিক কথা বলেছ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তো মিসেস অধরা, আপনার কয়টা বেবি নেওয়ার প্ল্যান আছে? বাবা হিসেবে আমি জানতে চাই। আমি মাথা নিচু করে আছি তা দেখে রক্তিম মিটমিট করে হাসছে, কিন্তু নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে না পেরে সে জোরে হেসে দেয়। রক্তিমের হাসির শব্দ শুনে আমার আরও বেশি লজ্জা করছে, তার থেকে নিজের পা ছাড়িয়ে কাঁথা মোড়া দিয়ে শুয়ে পড়লাম। রক্তিম এখনও হাসছে, তার হাসি যেন থামার নাম নিচ্ছে না। আমি কাঁথা মুখ থেকে সরিয়ে বললাম, আজব তো, এতে এত হাসার কি হলো? আরেকবার যদি হি হি করেছেন তাহলে আর আপনার সাথে থাকব না, এক কাপড়ে দাদিমার রুমে চলে যাব। রক্তিম হাসি বন্ধ করে আমাকে কাঁথা সরিয়ে আমাকে ঝাপটে ধরে শুয়ে পড়লেন আর বললেন, থাক, আমার বউ আমার কাছেই থাক। আমি আর কোনো কথা না বলে তার বুকে গুজে শুয়ে পড়লাম। ভালো লাগে রক্তিমের সাথে থাকতে, সে যখন আমার আশেপাশে থাকে তখন মনে হয় আমি কোনো অন্য দুনিয়ায় চলে গেছি। পরম আবেশে নিজের চোখ বন্ধ করে নিল। ভালোবাসার মানুষ দুটি, তারা এখন ব্যস্ত আছে তাদের নিজ নিজ স্বপ্নে। এক রুমে ভালোবাসার স্বপ্ন দেখতে ব্যস্ত, আরেক রুমে একাকীভাবে নিদ্রাহীন অবস্থায় নিজ বারান্দায় বসে আছে রাত। ফোন হাতে নিয়ে সেই দূর আকাশে তাকিয়ে আছে সে। কতবার সারাকে ফোন করল রাত, কিন্তু সেই একই কথা একজন সুন্দর কণ্ঠের নারী বারবার বলছে, এই নাম্বারটি ব্যস্ত আছে, অনুগ্রহ করে আবার ট্রাই করুন। এই বাক্যটি শুনতে শুনতে ত্যক্ত রাত। বুকে চিনচিন ব্যথা করছে। আচ্ছা, সে যখন স্যারকে নিয়ে ব্যস্ত থাকত তখন কি অধরারও এতই খারাপ লাগত? হয়তো হ্যাঁ। পরক্ষণেই নিজের মনকে শাসায় রাত। অধরা তার মাকে অপমান করেছে, একটা অভদ্র মেয়ের সাথে সে কোনো সম্পর্ক রাখতে চায় না। সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে। তখনই রাহাত বলল, রায়হানের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এই মাসেই সে তার মেয়ের বিয়ে সেরে ফেলতে চায়। তোমরা তো জানো রাহির মা নেই, আর রায়হানেরও তার ছোট ভাই ছাড়া আর কেউ নেই। তাই রায়হান চায় রক্তিম আর অধরা বিয়ের সব দায়িত্ব পালন করুক। রায়হান অনেক খুশি হবে, বাকিটা তোমাদের ইচ্ছা সময়ের উপর নির্ভর করে। বাবার কথা স্বামী বললাম, অবশ্যই বাবা, আমরা বিয়ের সব দায়িত্ব নিতে চাই। রক্তিম বলল, জি বাবা, আমারও একই মতো আছে। আমাদের কথা শুনে বাবা বললেন, বেশ, তো তোমরা রাহি আর অভির সাথে আজই দেখা করো, তারা কিভাবে সবকিছু করতে চায় তা জেনে নিও। আর অধরা তোমার সাথে রাহি কথা বলতে চায়, তাই সে তোমাকে ফোন করবে, তখনই জেনে নিও কখন তারা দেখা করতে চায়। আমি বললাম, জি বাবা। ব্রেকফাস্ট শেষ করে বাসার বাহিরে এসে দেখি রক্তিম ড্যাশিং লুক নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে হাঁটা শুরু করি। গাড়ির সামনে এসে যেই আমি গাড়ির পাশ কাটিয়ে যেতে নিব তখনই রক্তিম আমার হাত ধরে বলল, কোথায় যাওয়া হচ্ছে? একা একা। আমি বললাম, যেখানেই যাই এতে আপনার কি? রক্তিম হেসে বলল, আমারই তো সব। আচ্ছা ম্যাডাম, আপনার আর আমার পথ একই, আমরা কি একসাথে সেই পথ পাড়ি দিতে পারি? রক্তিমের এমন মিষ্টি মিষ্টি কথায় আমি গলে যাওয়ার মেয়ে আমি না। আমি বললাম, কি দরকার আছে বলেন একই পথ একসাথে পাড়ি দেওয়ার? রক্তিম বলল, আলবাত আছে, অনেক দরকার। আছক বউ হও তুমি আমার, আর কোনো নাটক দেখতে চাই না, গাড়িতে বসো। কথা শেষ হতেই সে আমার হাত টেনে ধরে গাড়িতে বসিয়ে দিল, তারপর গেট লক করে নিজে ড্রাইভিং সিটে বসলেন। আমি বললাম, গতকাল তো একদম মুড দেখাচ্ছিলেন, আজ কি হলো মাস্টার মশাই? আমার এহেন কথা শুনে রক্তিম বললেন, আজও মুড দেখাবো, কিন্তু সঠিক জায়গায় গিয়ে। রক্তিমের কথায় আমার মেজাজ খারাপ লাগছে, তাই জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইলাম। ভার্সিটির কাছে আসতেই আমি বললাম, গাড়ি থামান। রক্তিম বলল, কেন? আমি বললাম, কেউ দেখলে নানান কথা রটিয়ে দিবে। রক্তিম বলল, তুমি আমার বউ, কোনো সমস্যা হবে না। আমি বললাম,
সবাই তো আর জানে না আমি আপনার বউ। রক্তিম কিছুক্ষণ ভেবে বললেন, অধরা আমরা একটা পার্টি থ্রো করি যেখানে আমি সবাইকে জানাবো তুমি আমার বউ। আমি বিরক্তি নিয়ে বললাম, যা ইচ্ছা করেন আমাকে এখানে নামিয়ে দেন। রক্তিম গাড়ি থামিয়ে দেন, আমি গাড়ি থেকে নেমে পড়লাম, সামনের দিকে হাঁটা শুরু করলাম। রক্তিম পিছন থেকে ডাক দিল, ন। আমি পিছে ঘুরতেই সে বললেন, ভার্সিটির পর রাহি আর অভি সাথে দেখা করতে হবে, তাই আপনি আবার ড্যাং ড্যাং করতে করতে বাসায় চলে যেয়ে না। রক্তিমের কথা শুনে আমি বললাম, আমি মনেই রাখব, আপনি আবার মুড দেখাতে গিয়ে ভুলে যেয়েন না। বলেই চলে আসলাম। সেখান থেকে ভার্সিটির ভিতরে ঢুকেই লিনার সাথে দেখা হলো। আমি আর লিনা ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। আমরা দুজন কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি, হঠাৎ একজন যুবক এসে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তার আগমনে একটু বিচলিত হলেও নিজেকে ঠিক করে নিলাম। সেই যুবকটি আমার দিকে তাকিয়ে বলল, আসলে আপনাকে এভাবে ভয় দেখাতে চাইনি, কিন্তু একটা জরুরি কাজ ছিল তাই আপনাদের পথ আটকালাম। কাইন্ডলি ক্যান ইউ টেল মি ওয়্যার ইজ প্রিন্সিপাল রুম? আমি কিছু বলতে যাবে তার আগেই লিনা বলে উঠল, আগে গিয়ে বাম দিকে চলে যান। যুবকটি মুচকি হেসে বললেন, থ্যাঙ্কস লেডিজ, বলেই সে চলে গেল। আমি লিনার দিকে তাকিয়ে বললাম, এই উজবুকটা আবার কে রে? লিনা বলল, কে জানে, আমরা সে বিষয় নিয়ে ঘাটালাম না, ক্লাসে চলে আসলাম। সবগুলো ক্লাস করে আমি ভার্সিটির বাহিরে অপেক্ষা করছি রক্তিমের। তখনই মোবাইলে মেসেজ আসলো, রক্তিম বলেছে, আজ সকালে যেখানে ড্রপ করেছিলাম সেখানে চলে আসো। আমি চলে আসি সে জায়গায়, রক্তিম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রক্তিমের কাছে গিয়ে বললাম, চলেন যাওয়া যাক। রক্তিম বলল, গাড়িতে উঠে বসো। আমি গাড়িতে বসলাম, রক্তিম ড্রাইভ করা শুরু করল। কিছুক্ষণ পর রক্তিম একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। রক্তিম গাড়ি থেকে নামলেন, আমিও গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। হঠাৎ রক্তিম আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিল। ন। আমি উত্তেজিত হয়ে বললাম, কি করছেন? চোখে কাপড় কেন বেঁধেছেন? রক্তিম বললেন, হুশস, একদম কথা বলবে না। আমার হাত ধরে আস্তে আস্তে ভিতরে চলো। রক্তিম আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন। কিছু সময় পর আমার চোখের কাপড় সে খুলে দিল। আমি চোখ পিটপিট করে খুলে দেখলাম, চলবে।